আমার লেখা হচ্ছে এই সময়ের সবচেয়ে ডাইনামিক রিফ্লেকশন। সব কিছু বিক্রি করা যাবে, শুধু বই বিক্রি করা যাবে না। কারণ শুধু ক্ষমতাবানরাই অপরাধ করেন না, বরং যিনি অপরাধ করেন তিনি ক্ষমতাবান হয়ে ওঠেন। বইমেলা ঢুকতে গিয়ে মনে হচ্ছে এটা বইমেলা বলা যায়, কিন্তু এর চেয়েও বেশি বলা যায় পাঁচমিশালি মেলা। আমি আসলে ব্যাপারটা একটু স্যাটার করে বলার চেষ্টা করছি, তুমি যেটা বুঝবো না সেটা আমি বুঝি নাই, ঠিক আছে? আমার বই যারা কেনেন, আমার একটা ফিক্সড পাঠক আছে। বই পড়ার চেয়েও বই কেনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক ধরনের প্রশ্নের মুখোমুখি তো হতে হয়েছে যে সাহাদ হুসাইন টিকবে না, বা কতদিন টিকবে, কতদিন পড়বে না। এখন ফেসবুক রিলস দেখতে দেখতে মানুষ কুল পায় না, বই পড়বে কখন। এই সময়ে এসে 12 বছর, 13 বছর, 14 বছর ধরে পাঠককে সমানভাবে বইয়ের কাছে আটকে রাখা, ইটস নট আ জোক। যে আমার কোনো বই কিন্তু ভাইরাল হয় নাই। কয়েকজনের কমেন্টস এমন ছিল যে সবকিছু হচ্ছে গিয়ে বেচার ধান্দা। নারীরা পুরুষদের তুলনায় বেশি বই পড়ে, এটা একটা বাস্তবতা। বাচ্চাদের বইয়ের সঙ্গে ওয়াটার পট ফ্রি। যে নারীরা যত বেশি বই পড়বে তত বেশি পাঠক তৈরি হবে। আসসালামু আলাইকুম। আমার সাথে আজকে আছে আমার প্রিয় সাদাত ভাই। সাহিত্যিকদের কথা বলবো তো আমার প্রিয় ভাই বলে কোনো লাভ নাই। কেন বললাম, আসলে আজকের আড্ডাটাই একটু ক্যাজুয়াল, তবুও শুরু যেহেতু করব তাই একটু ফর্মালি শুরু করি। আজকে আমার সাথে আছেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক সাদাত হোসেন ভাইয়া, এবং আজকে কথা বলবো ভাইয়ের সাথে, একটু আড্ডা হবে গল্পর জন্য, মানে গল্পর মতো করে, তাই এভাবেই শুরু করা। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া অবশ্যই তোমার দেখলেই মনে হয় চারপাশে সবাই ভালো থাকা হয়ে যায় আর কি। আমরা আসলে ভালো থাকতে চেষ্টা করি, যা চারপাশে হচ্ছে সেখানে একটু ভালো থাকা এখন অনেক কঠিন। না, তুমি পারো। তোমাকে দেখি অন্যরা খুব উজ্জীবিত হয়, যে সব স্ট্যাটাস ফেসবুকে দাও, মধ্যরাতের স্ট্যাটাস, ঠিক আছে? বলো। আচ্ছা, মানে বলবো বলে, মানে তোমার চেহারা দেখে কিন্তু মনে হয় না যে তুমি ভেতরে ভেতরে এই পরিমাণ মানে বিচকা শয়তান আর কি। এটা সত্যি, এটা কিন্তু তোমার চেহারা দেখে বোঝা যায় না, ফেসবুকে গিয়ে বোঝা যায়। আচ্ছা আচ্ছা, মানে তোমার এই দুইটা সত্তাকে তুমি কিভাবে ডিল করো? একটা অফিসে এসে খুব ভদ্র একটা সত্তা, আর অফিসের বাইরে গিয়ে একদম ডিল করি না আসলে। আমরা প্রতিনিয়ত সালমান মুক্তাদিরের সেই কি অভদ্র প্রেমের অভদ্রের মতো। হ্যাঁ, যাই হোক, আমরা আড্ডা যেহেতু দিব, কি নিয়ে আড্ডা দেওয়া যায়? সম্প্রতি মেলা শেষ হলো, মেলা নিয়ে কিছু কথাবার্তা বলি। মেলা নিয়ে আসলে এত কথা হয়েছে, মানে পুরো বইমেলা জুড়ে এবার মনে হয় আমি সবচেয়ে বেশি ইন্টারভিউ দিয়েছি। মানে আমি আগের বইমেলাগুলোতে ইন্টারভিউগুলো এড়িয়ে যেতাম, তো এবার যেহেতু আমি দীর্ঘ সময় বাংলাদেশে ছিলাম, সাধারণত আগেরবার বইমেলাগুলোতে প্রথম দিকে দীর্ঘ সময় একটা ইন্ডিয়াতে থাকা হয়, তারপরে চিটং বইমেলা আর অনেকগুলো বইমেলা অ্যাটেন্ড করা হয়। এবার যেহেতু কোথাও যাওয়া হয়নি, সো সময় ছিল হাতে, যার ফলে এত পত্রিকা টেলিভিশন ইন্টারভিউ দিতে দিতে আমি মানে ক্লান্ত প্রাণ এক, সব কিছু বলেই ফেলছি। মেলা নিয়ে এবার বলতে গেলে যেটা হয় যে আমার কাছে মনে হচ্ছে খুবই অগোছালো বইমেলা ছিল, এবং বইমেলা ঢুকতে গিয়ে মনে হচ্ছে এটা বইমেলা বলা যায়, কিন্তু এর চেয়েও বেশি বলা যায় পাঁচমিশালি মেলা, ঠিক আছে? কারণ বইমেলা এর আগে কখনো এরকম দেখিনি। ঢুকতে যাওয়ার পর দেখি চুরির দোকান, এবং আমি সেখান থেকে চুরিও কিনেছি, কাচের চুরি আমার মেয়ের জন্য। হ্যাঁ, তারপরে ফিতার দোকান, তারপরে হচ্ছে আমড়া মাখানো, পেয়ারা মাখানো। আরেকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে এবার বইমেলায়, সেটা হচ্ছে আমরা তো বরিশালের লঞ্চে আর ঢাকায় আসতাম, মাদারীপুরের লঞ্চে অ্যাকচুয়ালি। তো ভোরবেলা হচ্ছে চিরা আর নারকেল চিনি দিয়ে বিক্রি করতো, মুন্সিগঞ্জ থেকে উঠতো লঞ্চে। তো এটা খুব মিস করতেছিলাম, অনেক বছর কোথাও পাইনি, এবার বইমেলায় ওটাও প্রচুর খেয়েছি আর কি। তো সবকিছু মিলে বইমেলা ভালো হয়েছে। তাহলে তো আসলে এলোমেলোর মধ্যে একটা মানে পুরনো কিছু পেয়েছেন খুঁজে। তাহলে আমি আসলে ব্যাপারটা একটু স্যাটার করে বলার চেষ্টা করছি, তুমি যেটা বুঝবো না সেটা আমি বুঝি নাই, ঠিক আছে? কারণ হচ্ছে যে বইমেলায় গিয়ে আমি বই ছাড়া অন্য সবকিছু নিয়ে কথা বলতেছি, তার মানে নিশ্চয়ই বুঝতেছো যে আমি কতটা হতাশ পুরো ব্যবস্থাপনা নিয়ে। আচ্ছা, হতাশার কথা যেহেতু আসলে, এবার বইয়ের বিক্রি নিয়েও একটা হতাশা আছে। এটা আচ্ছা, প্রথম কথা হচ্ছে বইয়ের বিক্রি নিয়ে প্রতি বছর যেই ধরনের পরিসংখ্যান আমরা পাই সেটা নিয়েও বিতর্ক থাকে। এবারের পরিসংখ্যানটা আমি এখনো পর্যন্ত স্পেসিফিক্যালি জানি না, এটা একটা রিউমার উঠেছিল, পরে শোনা গেছে ওটা শুধুমাত্র বাংলা একাডেমির নিজস্ব বই বিক্রির হিসেব। তো এখানে অনেকগুলো ব্যাপার ঘটেছে কি আমি বলি। বইমেলায় দুই ধরনের পাঠক আসেন। এক ধরনের পাঠক আসেন যারা সবসময় বই কেনেন, যারা বইমেলা হচ্ছে তাদের কাছে একটা উৎসবের মতো, এবং সেটা বই কেনার উৎসব, অন্য কোনো উৎসব না, এই চুরি ফিতা এগুলো কেনার উৎসব না,
বা ঘুরতে যাওয়ার উৎসব না। তারা অপেক্ষায় থাকেন বইমেলায় আসলে তারা ঘুরে ঘুরে বই কিনবেন এবং তাদের প্রিয় লেখকদের বই কিনবেন। একই সঙ্গে তারা এক্সপেরিমেন্টও করতে চান লেখা বই কেনার ক্ষেত্রে। আরেক ধরনের পাঠক হচ্ছেন ফ্লোটিং পাঠক। ওনারা আসলে বইমেলায় যান হচ্ছে মূলত একটা বছর শেষে একটা ঘোরার জায়গা হিসেবে, যেখানে গেলে হয়তো ওই যে মানে নানা ধরনের মণিহারি জিনিসপত্র কেনা যায়, এই কারণে ওইগুলো করতে গিয়ে হয়তো তারা কিছু বই কেনেন। ঠিক আছে, তো আমার কাছে যেটা মনে হয় যে এবারের বইমেলায় মানে আমি যদি আমার ব্যক্তিগত বই বিক্রির কথা বলি, আমার ব্যক্তিগত বই বিক্রির ক্ষেত্রে আমি খুব একটা ফ্লাকচুয়েশন দেখিনি যে খুব কমে গেছে বা খুব বেড়ে গেছে। তাহলে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আগের মতো বা আগের চেয়ে একটু বেশিও হয়েছে, এরকমই আমার মনে হয়েছে আমার ব্যক্তিগত বইয়ের ক্ষেত্রে আমি বলতেছি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমার বই যারা কেনেন আমার একটা ফিক্সড পাঠক আছেন। ওনারা আসলে যেটা হয়েছে যে পলিটিক্যাল যে আনরেস্ট চলছিল তখন আমার একটা বই আসলো ভ্রমণের বই, এবং সেটা রকমারিতে প্রি অর্ডার হয়েছে, সেটাও কিন্তু তারা দারুণভাবে কিনেছে ওই সময় এসে, রেকর্ড ব্রেকিং বই বিক্রি ছিল। হ্যাঁ, তো আমার তখন মনে হয়েছে যে আমার যারা পাঠক, ওই যে আমি যেটা বলছিলাম যে কিছু পাঠক থাকেন ওনারা আসলে কোনো পার্টিকুলার লেখকের কিংবা পার্টিকুলার জনরার বই বের হলে ওনারা কিনতেই চান, তাদের আসলে পারিপার্শ্বিক পরিস্থিতি আসলে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না তাদের ক্ষেত্রে। হ্যাঁ, তো ওইখান থেকে আমার কাছে মনে হয়েছে ওই পাঠকরা আসলে বই কিনেছেন। এখন অন্য যে জায়গাগুলো যেটা বলছিলাম যে অনেকে ঘুরতে এসে একটা বই কিনে ফেলি শখ করে, ওই পাঠকদের একটা বড় অংশ এবার ছিল না। আর একটা ব্যাপার ছিল হয়তো যে বইমেলায় ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা, রাস্তাঘাটে এটা সেটা ঘটেছে, সব কিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা ছিল। এই কারণে হয়তো ওই আরেকটা বড় অংশ যারা হয়তো নিয়মিত বইমেলায় আসতেন বই কেনার জন্য, আবার যারা হয়তো বই কেনার জন্য না এলেও ঘুরতে আসতেন, এসে বই কিনতেন একটা উৎসবে অংশগ্রহণ করার মতো, তাদের একটা বড় অংশ হয়তো ওই অনিশ্চয়তা থেকে বইমেলায় আসেনি, যেটার ইম্প্যাক্টটা আসলে পড়েছে। যে এটাই আপনার কাছে আসলে কথা প্রসঙ্গে চলে আসছে যে এটা একটা বিষয় ছিল, তো আমি ভাবলাম আপনার কাছে জানতে চাইবো করে যে আপনার পাঠকদের রেসপন্স কি আগের মতোই ছিল? হ্যাঁ, আগের মতোই ছিল, কারণ হচ্ছে আমার বই আমি দেখলাম যে দুটো প্রকাশনী থেকে, ইনফ্যাক্ট এবার আমার অনেক বছর পর বা প্রথমবারের মতো আমার 4টি বই এসেছে, এবং যেটা কিনা আসলে বিরল ঘটনা, যেটা আসার কথা না। এবং সেই 4টি বই আমি দেখলাম যে মানে খুবই দারুণ, মানে আমি এটা আশা করিনি সত্যি বলি। আমি মানসিকভাবে একটু চিন্তিত ছিলাম, যেহেতু আমি লিখে খাই, মানে আমার উপার্জনের মাধ্যম হচ্ছে লেখালেখি, একমাত্র মাধ্যম। সো আমি একটু চিন্তিতই ছিলাম যে ইম্প্যাক্টটা আসলে পড়বে কিনা। কিন্তু ওই যে বললাম আসলে কি হয় সাইদ, আমাদের দেশে আসলে অনেক কিছু নিয়ে অনেক ধরনের আলোচনা করা হয়, কিন্তু অনেক আলোচনার একটা সিংহভাগ হচ্ছে তোমার হাইপোথেটিক্যাল, যেটা রিয়েলিস্টিক না। মানে মানুষ আসলে ওই রিয়েলিটিটাকে হচ্ছে যতটা বেশি স্টাডি করা উচিত বা অবজার্ভ করা উচিত সেটি না করে তারা এক ধরনের অ্যাজাম্পশন থেকে একটা সিদ্ধান্তে পৌঁছে যায়। তো আমার কাছে মনে হয়েছে কি, ধরো আমার লেখালেখির আজকে কত বছর, প্রায় 13 বছরের হবে, 14 বছরের বা 13 বছরের সময়। তো হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা আমি বুঝি, অনেক ধরনের প্রশ্নের মুখোমুখি তো হতে হয়েছে যে সাহাদ হুসাইন টিকবে না বা কতদিন টিকবে, কতদিন পড়বে না। তো আমার নিজের বোঝাবুঝির জন্য হোক কিংবা এক ধরনের রিয়েলাইজেশন, উপলব্ধির জন্য হোক, আমি জিনিসটা হিসেব করে রেখেছি আসলে ঘটনাটা কী ঘটেছে। আমার কাছে মনে হয়েছে যে গত 13 কিংবা 14 বছর, এক দশকেরও এক যুগেরও বেশি সময়, এখনকার যেই টেকনোলজিক্যাল রিয়েলিটি, প্রযুক্তিগত যে বাস্তবতা, সেই বাস্তবতা এখনকার এক যুগেরও বেশি সময় আজকে থেকে 50 বছর আগের কয়েক যুগের সমান। হ্যাঁ, কেন সমান? কারণ হচ্ছে এখন মানুষের হাতে অনেক অপশন। এখন ফেসবুক রিলস দেখতে দেখতে মানুষ কুল পায় না, বই পড়বে কখন, ওই হুমায়ুন আহমেদের ওই নাটকের মতো খেয়েই কুল পায় না, লেখাপড়া করবে কখন আর কি। ঠিক আছে, তখন ফেসবুক রিলস দেখেই তারা কুল পায় না, বই পড়বে কখন। সিনেমা দেখে নেটফ্লিক্সে, ইউটিউবে কন্টেন্ট বানায়, নিজেরাও রিলস বানায়, সব কন্টেন্ট ক্রিয়েটর। এখন বই পড়ার সময় আছে? এই সময়ে এসে 12 বছর 13 বছর 14 বছর ধরে পাঠককে সমানভাবে বইয়ের কাছে আটকে রাখা, ইটস নট আ জোক। এই জিনিসটাই মানুষ বুঝতে চায় না। মানুষ হচ্ছে সহজেই নাকচ করে দেওয়ার প্রবণতায় বিশ্বাসী। তারা এটি ভেবে দেখে না যে একজন লেখক তিনি বছরের পর বছর পাঠক ধরে রেখেছেন, এবং সেটা কিনা অন্য যে কোনো সময়ের তুলনায় কয়েক দশকের সমান, এই একটা দশক। এটি আমি বলছি এই কারণে যে আমার কোনো বই কিন্তু ভাইরাল হয় নাই। মানে ভাইরাল হয় না মানে থাকে না, প্রতি বছরই কিছু বই হয়তো দেখা গেল যে 50,000 কপি, 1 লাখ কপি বিক্রি হয় বা হাইপ হয়ে যায়, তারপরে 2 বছর থাকে, তারপরে কোনো ইয়ে নেই। আমার কিন্তু এরকম কখনো হয়নি। আমার বই কিন্তু আস্তে আস্তে গ্রাজুয়ালি কি হয়েছে,
বেড়েছে, হয়তো এই বছর আমার 500 পাঠক বেড়েছে, এই পরের বছর হয়তো 200 পাঠক বেড়েছে, পরের বছর হয়তো 1000 পাঠক বেড়েছে, পরের বছর তো বাড়িনি, যেটা ছিল সেটাই ছিল, বা হয়তো পরের বছরে 200 পাঠক কমেছে, বা পরের বছর গিয়ে হয়তো আবার 2000 পাঠক বেড়েছে। কিন্তু আমার বইয়ের ক্ষেত্রে কখনো এই ঘটনাটা ঘটেনি যে একদম মানে ধরো বিশাল একটা হইচই ফেলে দিয়েছে, পরের বছর পড়ে গিয়েছে। এটা আমাকে এক ধরনের আত্মবিশ্বাস দেয়। কারণ একটা কথা আছে, অনলি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ঠিক আছে? এবং তোমার লাইফও হচ্ছে T20 ক্রিকেট না, তোমার লাইফ হচ্ছে লাইক টেস্ট ক্রিকেট বা ম্যারাথন, স্প্রিন্ট না, 100 মিটার স্প্রিন্ট না। ধরো তুমি ক্রিকেট খেলতে নামছো, টেস্ট ম্যাচ, প্রথম ওভারে 6 বলে 4টা ছক্কা মারলা, তারপর আউট হয়ে গেলা। আর তোমার সঙ্গে যিনি নেমেছেন উনি হচ্ছে প্রথম 10 ওভার মেইডেন দিচ্ছেন, বাট দিন শেষে উনি 100 রানে অপরাজিত। ঠিক আছে? সো আমার কাছে মনে হয়েছে এটা যে আমি আসলে প্রতি বলে বলে ছক্কা মারতে যাইনি, কিন্তু এই গত 12 বছরে তুমি এইবার বইমেলার যে আমার পাঠকের বাস্তবতা বললে, তাতে আমার মনে হয়েছে যে আমার একটা স্টেবল পাঠক শ্রেণী তৈরি হয়েছে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ইয়েতে তারা হচ্ছে আমার বই পড়বেনই, কারণ তাদের, এবং পড়বেন না শুধু, এবং আমি একটা জিনিস হয় কি, আমি একটা জিনিস তোমরা যখন বইমেলায় যাও খেয়াল করবে, আমি প্রত্যেক পাঠককে জিজ্ঞেস করি, ইচ অ্যান্ড এভরি পাঠক কথা বলার চেষ্টা করি, কারণ আমি বোঝার চেষ্টা করি। ইটস লাইক এ সার্ভে বলতে পারো, যে উনি কেন আমার বইটা পড়ছেন। তো ওনাকে আমি যখন জিজ্ঞেস করি, তখন উনি যখন বলেন যে আপনার আগের বইগুলো পড়েছি, আপনি আগে কোনো বই পড়েছেন? হ্যাঁ, আগে এই বইটা পড়েছি। তখন আমি বুঝে যাই যে উনি আরেকটা বই পড়েছেন, বা 2টা বই পড়েছেন, বা 5টা বই পড়েছেন। এই কারণে ওনার এই বইটা পড়তে নিজ থেকে এক ধরনের স্বপ্রণোদিত আগ্রহ তৈরি হয়েছে, কারণ ওই বইগুলো ভালো লেগেছে। আচ্ছা, কিন্তু যিনি আমার বইটা পড়েন না এর আগে কখনো, তাকে আমি যখন জিজ্ঞেস করি যে আপনি আমার বইটা কেন পড়ছেন, তখন ওই উত্তরগুলো আমাকে খুব মানে ইন্টারেস্টিং লাগে। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার চেয়েও আমি দেখেছি এরা বলে যে আমার মা আমাকে বলেছে আপনার বইটা পড়তে, আমার দাদি আমাকে বলেছে আপনার বইটা পড়তে, আমার অমুক বন্ধু আমাকে বলেছে বইটা পড়তে। ঠিক আছে, আপনার বইটা সাজেস্ট করেছে। তো আমার কাছে মনে হয়েছে কি জানো, আলটিমেটলি সোশ্যাল মিডিয়াটা অবশ্যই ইম্প্যাক্টফুল। সোশ্যাল মিডিয়াটা হচ্ছে তোমার ওয়ান টাইম, এটার হচ্ছে ইউটিলিটি। ধর একটা ভাইরাল হলো, আরেকটা কন্টেন্ট চলে আসলো, এটা কিন্তু হারাই যায়। 2-3 দিন হচ্ছে ওইটা লংজিভিটি, এরপর থাকে না। কিন্তু যেটা তোমার মানুষের হৃদয়ে উপলব্ধি তৈরি করতে পারবে, এবং যখন এটা মানুষের মুখ থেকে আরেকটা মানুষের যে ছড়াবে, ওইটা দীর্ঘ সময় থেকে যায়। ঠিক আছে? তো আমার কাছে মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে এটি একটি দারুণ ব্যাপার যে মানুষের মুখ থেকে মুখে ছড়িয়েছে। আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ আমার অবজারভেশন, এটা আমি জানি না, তোমরাও হয়তো অনেক সময় ধরনের প্রশ্নের মুখোমুখি হও। অনেকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন যে নারীরা বেশি, নারী পাঠক ওই লেখকের বেশি, এটা বলে ওই লেখককে মানে একভাবে ওই লেখার সক্ষমতা হোক, কিংবা তার জনপ্রিয়তা হোক, কিংবা তার গ্রহণযোগ্যতাকে একটু প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। প্রশ্নবোধক চিহ্ন রাখতে চাই আর কি সফলতার পেছনে। এই প্রশ্নটার বেস বা ভ্যালিডিটি বা লজিকটা আমি আসলে বুঝতে পারি না। এই প্রশ্নের উত্তরটা কি এই যে নারীরা হচ্ছে যোগ্য না একটা লিটারেচারকে হৃদয়ঙ্গম করার জন্য, তারা যোগ্য না? মানে প্রশ্নটার বেসিকটা কি? তার মানে তারা বোঝাতে চান যে নারীরা আসলে একটা লিটারেচার বোঝার জন্য বা সেটাকে হৃদয়ঙ্গম করার জন্য তারা যোগ্য না, এটা বোঝানোর চেষ্টা করেন? নাকি এটা বোঝানোর চেষ্টা করেন যে যে তারা নারী বলে তারা বই পড়ছেন, পুরুষ পাঠক বলে? কিন্তু একটা জিনিস দেখবে, এই মুহূর্তে যারা জনপ্রিয় নারী লেখক, তাদেরও বেশিরভাগ পাঠক কিন্তু হচ্ছে নারীরা। খেয়াল করেছো? তার মানে কি? তার মানে হচ্ছে নারীরা পুরুষদের তুলনায় বেশি বই পড়ে, এটা একটা বাস্তবতা। 2 নম্বর বাস্তবতা যেটা আমি বলছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কেউ খেয়াল করে না, সেটা হচ্ছে আমাদের আর্থসামাজিক প্রেক্ষিতে নারী হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেট স্ফিয়ার্সে কাজ করে, মানে ঘরে কাজ করে। পুরুষ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পাবলিক স্ফিয়ার্সে কাজ করে। খুব স্বাভাবিকভাবে পুরুষ অফিস করে বেশিরভাগ ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলছি, নারীরা অনেক বাইরে কাজ করে, আমি বলতেছি বেশিরভাগ ক্ষেত্রে। তো তখন কি হয় যে পুরুষের পক্ষে অফিসে গিয়ে বই পড়া এটা আসলে ডিফিকাল্ট, কিন্তু নারী হয়তো ঘরে থাকছেন, উনি হয়তো দুপুরবেলা রান্না বান্না করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে বই পড়ছেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আমি গ্লোবালি একটা জরিপ দেখেছিলাম যে মেয়েরা পুরুষদের তুলনায় বেশি বই পড়ে। আচ্ছা, এখন মেয়েদের বই পড়াটা আসলে সামগ্রিক অর্থে বই পাঠ এবং পাঠক তৈরিতে কতটা ইম্প্যাক্টফুল, এটা কেউ ভেবেছে কিনা আমি জানি না। আমার কাছে মনে হয়েছে যে পুরুষদের বই পড়ার তুলনায় নারীদের বই পড়া পাঠক তৈরিতে অনেক বেশি ইম্প্যাক্টফুল।
এটা হচ্ছে যে নেপোলিয়ন বোনাপার্টের একটা কথা আছে না যে আমাদের একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দিব। কারণ মা তার সন্তানকে যেভাবে তার আদর্শ, তার শিক্ষা, তার আচরণ শেখাতে পারে, সেটা বাবা পারে না। কারণ মায়ের সঙ্গে সন্তানের অন্তরঙ্গতা অনেক বেশি থাকে। এখন আমি কেমন তোমাকে বললাম যে আমি যখন প্রত্যেকটা পাঠককে জিজ্ঞেস করি তখন সে বলে যে আমি আমার মায়ের কাছে শুনেছি, তখন আমার মাথায় জিনিসটা ক্লিক করে যে আজকে থেকে 13 বছর আগে বা 12 বছর আগে বা 10 বছর আগে যেই নারী আমার বইটি পড়েছিলেন, যখন তার সন্তানটির বয়স হয়তো 5 বছর ছিল, তার বয়স এখন 16 বছর বা 17 বছর বা 18 বছর, সে দেখেছে তার মা বই পড়ছে, শুধু একজনের বই পড়ছে বা তার বই পড়ছে। দেখতে দেখতে না ওর মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয়েছে যে মা তুমি কার বই পড়ছো? আমি সাদাত হোসেনের বই পড়ছি বা অন্য কোনো লেখকের বই পড়েছি, বা সে বইটা হয়তো তার মায়ের বিছানার পাশে দেখেছে, বা মা হয়তো রান্না করতে করতে বইটি পড়ছে, বা সে বইটি পড়ে কোনো একটা পার্টিকুলার ঘটনা তার কাছে এতটাই টাচড হয়েছেন উনি উনি তখন ওনার কন্যাকে গিয়ে বলেছেন যে জানিস আজকে এই গল্পটা পড়েছি এই বইতে। এটি কি হয়, এটি যেহেতু মায়ের সঙ্গে সন্তানের অন্তরঙ্গতা ইন্টারেকশন অনেক বেশি থাকে, তো সন্তান ক্রমাগত সে যদি বইয়ের প্রতি আগ্রহ নাও থাকে, ওই লেখকের নামটা তার কানে পৌঁছায়, ওই বইয়ের কভারটা তার কানে পৌঁছায়, ওই বইয়ের প্রত্যেকটা কন্টেন্ট তার কাছে পৌঁছায়। সে হয়তো বইয়ের প্রতি আগ্রহ নেই কিন্তু অবচেতনে ওই লেখক তার পরিচিত হয়ে ওঠেন। তিনি যখন বইমেলায় আসেন মনে হয় যে আচ্ছা এই লেখকের কথা আমার মায়ের কাছে শুনেছি, তাহলে আমি বইটা কিনি। এটা বাবার ক্ষেত্রে হয় না। এই জন্য আমি বিশ্বাস করি যে নারীরা যত বেশি বই পড়বে তত বেশি পাঠক তৈরি হবে। আচ্ছা ভাই, আমরা পাঠকের কথা যেহেতু আসলো, বই পাঠক বই পড়ছেন সেটা জানছেন, আরেকজন মানে পাঠক প্রিয়তা একটা জনপ্রিয়তার একটা এই বিষয় নিয়েও না, পাঠক প্রিয়তা জনপ্রিয়তা মানে এটা মানে ফারাকটা যদি বলতে চাও যে এক ধরনের লোক আছে যারা হচ্ছে বই পড়ে তারপরে সেই বইকে পছন্দ করে, একজন হচ্ছে যে বই না পড়ে বই পছন্দ করে। কোন একটা বই একটু যেটা বললাম কিছুটা হাইপ হয়ে গেছে। আচ্ছা ওকে, আমি খুবই পজিটিভ মানুষ, আমি খুবই পজিটিভ মানুষ এবং আমার কাছে মনে হয় যে আমাদের দেশে হুদাই অযথা কিছু বিতর্ক তৈরি করা হয়, এই বিতর্কগুলো করার কোনো দরকার নেই। আচ্ছা, এগুলো হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে অকর্মাদের কাজ, অথবা ওনারা বোঝেন না যে এটা একটা কাজ, মানে এটা দরকার নেই। এই দুইটার যে কোনো একটা। এটার একটা হচ্ছে এই যে কোন বই ভাইরাল হলো, কোন বই জনপ্রিয়, কোন বই হচ্ছে ক্লাসিক। আমার কাছে মনে হয় যে এইসব বিতর্কের জন্য যে ধরনের সামাজিক বাস্তবতা দরকার সেই বাস্তবতায় আমরা বিলং করি না। এটা আমাদের এখানে মনে হয় বই একটা পড়াই চ্যালেঞ্জিং। এক্স্যাক্টলি, আমরা ওই বিতর্কটা করতে পারি হচ্ছে যেই সমাজে, ধরো ইউরোপিয়ান কোন একটা সমাজে, যেই সমাজে 90% লোক বই পড়ে, যেই সমাজে 1% লোক বই পড়ে, সেই সমাজে এই ধরনের বিতর্ক করা আমার কাছে মনে হয় বোকার স্বর্গে বাস করার মতো একটা ব্যাপার। এবং এটা আমার ব্যক্তিগত মতামত, আমার সঙ্গে যে কেউ ডিফার করতে পারে। কেন আমি বলছি, ধরো আমাদের দেশে দেখবা যে মানুষ খুব বিশুদ্ধবাদী, যে বইয়ের সঙ্গে কেন কোনো একটা উপহার দিল। ঠিক আছে, বই তো একটা বিশুদ্ধতম বিষয়, মহত্তম বিষয়, এটার সঙ্গে কোনো উপহার দেওয়া যাবে না। এটা আমরা বেশি ফেস করি, বইয়ের কেন মার্কেটিং করবে, মার্কেটিং করবে। আচ্ছা আমি তোমাকে বলি, ওই দিন আমি বইমেলায় গেলাম, তো এক ভদ্রলোক এলেন, উনি অনেক বছর ইউরোপে ছিলেন। তো উনি তখন এসছেন, এসে বললেন যে বইয়ের সঙ্গে কোনো গিফট নাই। তো আমি তো ভাবছি, বা আমরা সবাই ভাবছি কি বলে এটা লোকটা, হ্যাঁ নিশ্চয়ই উনি মানে অত বিশুদ্ধ মানে কি বলে এটাকে বোদ্ধা কোনো লোক নন। হ্যাঁ, তো উনি বলেন যে উনি একটা ইউনিভার্সিটিতে পড়ান ইউরোপের। তো উনি বললেন যে ওখানে তো বইয়ের সঙ্গে নানান ধরনের উপহার দেওয়া হয়, হ্যাঁ চকলেটও দেওয়া হয় বইয়ের সঙ্গে। হ্যাঁ, শুধু তাই না, আমি অস্ট্রেলিয়াতে গিয়ে দেখেছি বাচ্চাদের বইয়ের সঙ্গে ওয়াটার পট ফ্রি। ঠিক আছে, আমাদের দেশে যদি এটা হয় তাহলে কি জাত গেল বলে একটা কথা হয় না। বাট এটা হচ্ছে আমার মনে হয় যে আমাদের এক ধরনের বুকিশ নলেজ তৈরি হয়েছে, কিন্তু স্থানিক বাস্তবতার সাপেক্ষে রিয়েলিটি ইনজাস্ট মানে রিয়েলিটিটাকে অনুধাবন করার মতো জ্ঞান আমাদের একটু, আমার কাছে মনে হয় যে একটু বোঝাপড়ার একটু সংকট আছে। এটা কেন বলছি, সেটা হচ্ছে একটা বই নিয়ে যখন ফেসবুকে কোনো মেয়ে সুন্দর একটা শাড়ি পরে সেই বইটার সঙ্গে ফটোগ্রাফি করে, বা সুন্দর ফুলের সঙ্গে ফটোগ্রাফি করে, কফির কাপ বই নিয়ে ফটোগ্রাফি করে, তখন সঙ্গে সঙ্গে রে রে করে তেড়ে ওঠে একদল লোক যে এরা তো বই পড়ে না, বইকে তারা সস্তা একটা জিনিস বানিয়ে ফেলেছে। বাট আমার কাছে মনে হয় বইয়ের ক্ষেত্রে আমাদের দেশে এই যে ছবিগুলো তুলছে, সেটা সে যে কোনো কারণেই হোক, এটা অনেক বেশি জরুরি। বরং যারা রে রে করে তেড়ে আসে তারা বাস্তবতার উপলব্ধি করতে পারছেন না। কারণটা আমি তোমাকে ব্যাখ্যা করি। ধরো একটা বই নিয়ে যদি কেউ
ফুল, কফির কাপ, শাড়ির সঙ্গে ছবি তোলে, তাহলে কার কি ক্ষতি হয়? মানে তাহলে কি বাংলাদেশে ভূমিকম্প হয়? তাহলে কি জলোচ্ছ্বাস হয়? তাহলে কি বাংলাদেশে দুর্নীতি বেড়ে যায়? তাহলে কি বাংলাদেশে ছিনতাই চুরি বেড়ে যায় এটা করলে? হ্যাঁ, বইয়ের ছবি তুললে? যদি সেগুলো না হয় তাহলে কি ক্ষতিটা হয়? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, অনেকেই বলেন যে এরা তো হচ্ছে বই খালি কেনে দেখানোর জন্য, কিন্তু বই পড়ে না। আচ্ছা, ধরে নিলাম কেউ বই পড়ে না কিন্তু বই কেনে, তো তাতেই কি এমন ক্ষতি? মানে বই কি পচনশীল কোনো দ্রব্য? যে বই কি ধরো আলু, টমেটো, তারপরে বেগুন, পেঁয়াজ, এগুলো যে বইটা কিনে ঘরে রেখে দিলে 3 থেকে 4 দিন বা 5 দিন পরে হচ্ছে সেটা পচে যাবে? একদম যাবে না। বরং আমি বলি আজকে এখানে, আমাদের বাস্তবতায় বই পড়ার চেয়েও বই কেনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? একটা বই যখন কেউ তার কিনে ঘরে রেখে দেবে, সে হয়তো বই কখনো পড়ে না। আজকে থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে কেউ একজন হয়তো ওই বাড়িতে এসেছে, এসে হঠাৎ করে তার মন খারাপ, সে দেখলো একটা বই আছে, সে বইটা হাতে নিয়ে সে পড়া শুরু করলো। তার মানে একটা বই যখন কোনো ঘরে থাকবে, সেই বইটার অনন্তকাল অবধি কারো না কারো মাধ্যমে পড়বার সম্ভাবনা তৈরি হতে থাকে। আর যদি বই না থাকে তাহলে সেই সম্ভাবনাটাই তো থাকে না। একটা বাসায় বই আছে, সেই বই তার বাবা মা পড়ছে না, কিন্তু একটা বাচ্চা বড় হচ্ছে, সেই বাচ্চা বই দেখে বড় হচ্ছে, সে একটা বই খেলার ছলে খুলছে, খুলে একটা ছবি দেখে তার মধ্যে একটা ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি হচ্ছে। সে একটা অক্ষর দেখে মনে হচ্ছে এই অক্ষরটা তো আমি টিচারের কাছে পড়েছিলাম, সেটার সঙ্গে আমি কানেক্ট করতে পারছি। এর মানে হচ্ছে বই নিয়ে সর্বস্তরে সকলভাবে যত বেশি কানেক্টিভিটি, এটার বিস্তৃতি, এটার আলোচনা, এটার সংগ্রহ, এটা নিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করা। আমি ওই দিন একটা ইন্টারভিউতে বলেছি যে আপনারা তো প্রচুর রিল তৈরি করেন বাসায় বাসায়, আপনারা বই নিয়ে রিলস তৈরি করেন, কোনো সমস্যা নাই। বইকে এই জন্য আমি বলছি যে এই সব বিতর্ক না করে মূলত হচ্ছে এগুলোকে ইন্সপায়ার করা উচিত। যত বেশি ধরো আজকে যেই মেয়েটা খুব সেজে গুজে একটা বই নিয়ে ছবি তুলছে, সে হয়তো বইটা জীবনেও পড়েনি, তাতে বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক নৈতিক অর্থনৈতিক কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হচ্ছে না, কিন্তু এই ছবিটার কারণে কোনো না কোনো একজন মানুষের হয়তো ওই বইটার প্রতি একটা আগ্রহ তৈরি হতে পারে, অথচ ওই বইটা দিয়ে সে ছবি তুললে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। সো এ কারণে আমি বলছি যে বই নিয়ে যত ধরনের প্রমোশন করা সেটা আমাদের দেশে দরকার। আমি আপনার এই কথায় আসি। সেদিন আমরা হচ্ছে আমাদের পেজ থেকে একটা পোস্ট করেছিলাম যে আপনার কাছে পড়া বেস্ট ফিকশন 5টা বইয়ের নাম বলেন। তো সেখানে বেশ মানুষ তার পছন্দের বইগুলো বলছেন। কয়েকজনের কমেন্টস এমন ছিল যে সবকিছু হচ্ছে গিয়ে বেচার ধান্দা। আমার এই কথাই আসলো যে বই বেচার ধান্দা তো খারাপ না, চুরি করার থেকে। আচ্ছা, পৃথিবীতে কোন বিষয়টা বিক্রি করার, ধান্দা শব্দটা নেগেটিভ শোনায়, কিন্তু বিক্রি করার জন্য আমরা চাই না, কি বিক্রি করতে চাই না আমরা? যেই লোকটা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে কমেন্টটি করেছেন, উনি কি জানেন যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাও তার কাছে বিক্রি করা হয়েছে এবং তিনি এটি কিনেছেন? তিনি কিনেছেন না? তো তিনি যেটি বললেন যে এটি বিক্রি করার ধান্দা, তো ধরেন সব কিছু বিক্রি করা যাবে, শুধু বই বিক্রি করা যাবে না, তাই তো? মানে তারা তাই বলতে চাইছেন যে বই বিক্রি করা যাবে না। তো এই জন্য আমি বললাম না যে দুই ধরনের নলেজ থাকে, একটা হচ্ছে বুকিশ নলেজ আর একটা হচ্ছে রিয়েলিস্টিক নলেজ। হ্যাঁ, সো আপনি যত বড় বুকিশ নলেজ আপনার থাকুকই না কেন, যদি না সেটার সঙ্গে আপনি আপনার জীবন এবং বাস্তবতাকে এনগেজ করতে পারবেন, কানেক্ট করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার চিন্তার মুক্তি ঘটবে না। ততদিন পর্যন্ত আপনার চিন্তার মুক্তি হবে না। এটা ব্যাপারটা কীরকম? ধরেন আপনি একটা বিশাল গর্তে আটকা পড়ে আছেন, সেই গর্তে একটা মই আছে আপনার সঙ্গে, কিন্তু আপনি জানেন যে এই মই দিয়ে উঠতে হয়, কিন্তু আপনি মইটার ব্যবহার কখনো করতে পারেন না বা জানেননি। আপনার রিয়েল লাইফে আপনি ভাববেন যে মইটা মনে হয় আপনাকে ইচ্ছা করে তুলে ধরবে, মানে সে নিজেই আপনাকে কাঁধে করে উঠায় দিবে। স্টেপ নিতে হবে না। সো ব্যাপারটা হচ্ছে ওইটা, যে বুকিশ নলেজ হচ্ছে ওইরকম যে একটা মই আছে, আমি জানি যে মইটা দিয়ে উঠতে হয়, কিন্তু আমি জানি না যে আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে ওই মইটা যে কীভাবে কোথায় ফিট করতে হয়, বাইতে হয়, এটাকে আমার কানেক্ট করতে হবে আমার রিয়েলিটির সঙ্গে। সো আমাদের বেশিরভাগ মানুষই ওই বুকিশ নলেজ হওয়ার পরে সে মনে করে যে আমি তো 1000 বই পড়ছি, সো আমি হচ্ছে গিয়ে মহাপণ্ডিত, ঠিক আছে, আমার আশেপাশে কাউকে আমি ঘেঁষতে দেবো না। বাট আপনি 1000 না, আপনি যত বই পড়েন কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সেটা আপনার নিজের মধ্যে, নিজের না শুধু আপনার পারিপার্শ্বিক বাস্তবতার সঙ্গে কানেক্ট বা কমিউনিকেট করতে না পারবেন।
আমি যদি একজন মানুষ হিসেবে আমার কথা যদি বলি যে আমি তো আসলে চাইলে এত হাজার হাজার বই সব পড়তে পারবো না, কিন্তু একজন পাঠক হিসেবে আপনার কি মনে হয় যে আমার আসলে কেমন ভাবে বই নির্বাচন করা উচিত পড়ার জন্য? আমি একটা জিনিস বলি, আমার কাছে মনে হয় যে কি বই নির্বাচন করা উচিত এই ভাবনায় যাওয়ার দরকার নেই। আচ্ছা, আমার কাছে মনে হয় কি, একজন লেখককে যেমন স্বতঃস্ফূর্ত থাকতে হয়, একজন পাঠককেও স্বতঃস্ফূর্ত থাকতে হয়। ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আপনার পড়তে কি ভালো লাগে। এখন ধরেন আপনার কথার কথা আমি বলতেছি, আপনার সমাজ নিরীক্ষামূলক কোনো বই পড়তে ভালো লাগে না, কিন্তু আপনি জানেন যে এই ধরনের বই যদি আমি পড়ি তাহলে আমি মহাপণ্ডিত হিসেবে সমাজে স্বীকৃতি লাভ করতে পারবো। আপনি জোর করে সমাজের স্বীকৃতি বা মানুষকে বলার জন্য যে আমি ধরেন আমি বলবো যে হ্যাঁ আমার খুব কঠিন কঠিন নামের কিছু লেখকের নাম, যে ওনাদের বই আমি পড়েছি কারণ এটা পড়লে সমাজে স্বীকৃতি পাওয়া যায়। হ্যাঁ, অনেকে বর্তমান সময়ের লেখকদের থেকে একটু পেছনে লেখকদের বই পড়েন, বলেন এবং সেটা ফলো করেন, এবং তারা এটা বলতে চান, এটা তারা একভাবে ভাবেন যে হ্যাঁ আমি তার ধরেন ওই যে কথায় কথায় আমরা কাফকা, বোদেলিয়ার, আলবেয়ার কামু, হ্যাঁ এদের উদাহরণ দেই না, যে আমি বলছি না অবশ্যই তারা মহান লেখক এবং তাদের লেখা জরুরি পড়া, কিন্তু আমি বলছি যে ধরেন আপনার তাদের লেখা পড়ে আপনি কিছু বুঝছেন না বা আপনি সেটাকে হৃদয়ঙ্গম করতে পারছেন না, কিন্তু তারপর আপনি সেগুলোই পড়ছেন। যে আপনি বললেন যে কি ধরনের বই পড়া উচিত, এখন আমি আপনাকে বললাম যে আপনি মেটামরফোসিস পড়েন, হ্যাঁ আমি আপনাকে বললাম আপনি হ্যাঁ আপনি দ্য প্লেগ পড়েন, ঠিক আছে, দ্য ট্রায়াল পড়েন, কিন্তু আলটিমেটলি আপনাকে বললাম আপনি সেই বই পড়ে কিছু বুঝলেন না, ঠিক আছে। আপনি প্রথমত হচ্ছে আপনার মনোজগৎ হচ্ছে ওটাকে নেওয়ার জন্য প্রস্তুত না। আপনার হয়তো তখন অন্য ধরনের বই নেওয়ার জন্য প্রস্তুত, হয়তো আপনি এই পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত হতে আপনার সময় লাগবে, কিন্তু আপনি প্রথমে এটা শুরু করলেন। যেমন আপনার এখন আদর্শলিপি পড়া দরকার, কিন্তু আপনি এখন পড়া শুরু করলেন মানে ধরেন কি বলে এটাকে, দ্য অ্যানশিয়েন্ট সোসাইটি, লুইস হেনরি মর্গানের, হবে না তো। হ্যাঁ, তো আমার ব্যাপারটা হচ্ছে এটা, আমি বিশ্বাস করি যে পাঠককে লেখকের মতোই স্বতঃস্ফূর্ত থাকতে হবে। মানে পাঠক যেটা পড়তে আনন্দ পাবে সে সেটা পড়বে, এই পড়তে আনন্দ পাওয়ার মধ্য দিয়ে তার মনোজগতের একটা একটা করে জানালা খুলতে থাকবে। সে যত পড়বে তার জানালা তত খুলবে। ধরেন ছোটবেলায় আমরা যেই ধরনের বই পড়ে শুরু করেছি, এখন আমাদের সেই ধরনের বই পড়তে ভালো লাগে? ভালো লাগে না। যে ধরনের কমিক্স আমরা দেখে বড় হয়েছি, এখন ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু ওই ধরনের কমিক্স পড়া, ওই ধরনের বই পড়াটা কিন্তু কোনোভাবে অকিঞ্চিতকর নয়। কারণ ওগুলো পড়ার কারণে কি হয়েছে, আমাদের বোঝাপড়া, আমাদের ওই মনের একটা একটা করে জানালা খুলেছে, আরও বেশি আলো প্রবেশ করতে পেরেছে, আমাদের দেখার ইচ্ছা আরও বেশি বেড়েছে, ঠিক আছে। তো ধরেন এখন ছোটবেলায় ধরেন আমার 3 গোয়েন্দা পড়ার জন্য বুকের মধ্যে খা খা করতো 3 গোয়েন্দা। আমি এখনো 3 গোয়েন্দা হচ্ছে আমার কাছে লাইক স্বপ্নের মতো একটা ব্যাপার, কিন্তু এখন 3 গোয়েন্দা আমি আর পড়তে পারি না। পড়তে গেলে আমার এখন আরেকটু মানে ভারী বই পড়তে ইচ্ছে করে। আবার একটা সময় গিয়ে হয়তো আমার শুধু নন ফিকশন পড়তে ইচ্ছে করবে, হয়তো আমার শুধু সমাজ বিশ্লেষণাত্মক, রাজনীতি বিশ্লেষণাত্মক বই পড়তে ইচ্ছে করবে। তো এক একজন পাঠকের মনোজগৎ তো এক এক রকম, তার আগ্রহ এক এক রকম। কারণ তাকে তো চাপিয়ে দিলে হবে না, বরং তাকেই বাছাই করতে হবে যে তার কোন লেখা পড়তে ভালো লাগে। এই জন্য তার সামনে অসংখ্য অপশন থাকতে হবে। সে যেটা পড়ে তার মনে হবে ভালো লাগবে সে সেটা পড়বে। পড়তে পড়তে গিয়ে তার মনে হবে যে তার চিন্তা ঋদ্ধ হয়েছে, তখন সে অন্যদিকে ডাইভার্ট হবে। সো কী ধরনের বই পড়তে হবে আমি মনে করি না যে এটা ডিফাইন করে দেওয়ার মতো বিষয়। এটা হচ্ছে উনি সিদ্ধান্ত নেবেন। যেটা আমাকে অনেকে বলেন আমি কিভাবে লিখবো, আপনি কিভাবে লেখেন, আমি কিভাবে লেখেন বা এটাতে তো আপনি লিখতে পারবেন না। প্রত্যেকে আলাদা সিস্টেম থাকবে। আবার আপনি কি ধরনের বই পড়তে পছন্দ করেন, আমি ওই ধরনের বই পড়তে চাই, এটা দিয়ে কিছু হবে না, সত্যি হবে না। ওনার নিজেরই আবিষ্কার করতে হবে উনি কি ধরনের বই পড়তে পছন্দ করেন। ভাই আপনি হচ্ছে পাঠকের মনস্তত্ত্বের, মনোজগতের কথা, মনস্তত্ত্বের কথা বললেন। আপনার লেখার মাঝে যেটা আমি বিশেষ করে যেটা খুঁজে পাই সেটা হচ্ছে খুব মানুষের মনস্তত্ত্ব এবং সমাজের বাস্তবিকতার একটা মিশেল থাকে। এই যে এটা কি আপনি সচেতনভাবেই করেন নাকি আসলে চলে আসে লেখার মধ্যে? না, সচেতনভাবে করি না। আমি একটা কথা সবসময় বলি যে লেখককে স্পন্টেনিয়াস থাকতে হয়। ধরো আমি দেখেছি আমার চারপাশে যারা লেখক আছেন তারা অনেকেই মানে খুব আয়োজন করে প্রস্তুতি নিয়ে বসেন যে আমি হচ্ছে একটা কালজয়ী লেখা লিখে ফেলবো আর কি। হ্যাঁ, এবং সেই কালজয়ী লেখা লিখতে হলে কী কী করতে হয়, তিনি হয়তো তখন বিশ্ব সাহিত্য বা বাংলা সাহিত্যের যে চিরন্তন ক্লাসিকগুলো আছেন সেগুলোর কিছু কিছু ইনগ্রেডিয়েন্টসকে আত্মস্থ করে বা সেগুলোকে ফর্মুলা রেডি করে তারপরে লিখে তারপরে তিনি নিজেই ডিক্লেয়ার করেন যে ওকে ফাইন, নাও আই হ্যাভ রাইটার মানে লাইক ক্লাসিক্যাল নোবেল লিখে ফেলছে। এখন সেটা যদি পাঠক গ্রহণ না করে তখন তারা পাঠককে উল্টো দোষারোপ করতে থাকেন যে পাঠক আমার লেখা পর্যন্ত পৌঁছানোর যোগ্য না, মানে তারা আমাকে ধারণ করার ক্ষমতা নেই, ঠিক আছে।
আবার অনেকে হচ্ছে চিন্তা করেন যে আমি পপুলিস্ট রাইটার হব, তখন তিনি যত পপুলার রাইটার আছেন তাদের যে লেখার ইনগ্রেডিয়েন্টস বা থিম বা ডেসক্রিপশনস, উপাদান, এগুলোকে হচ্ছে আত্মস্থ করে সেগুলো অ্যাপ্লাই করে একটা ফর্মুলা দিয়ে লিখে হ্যাঁ এটা তো আমি এবার আমার 20,000 কপি বই বিক্রি হয়ে যাবে। বাট আলটিমেটলি এটার কোনোটাই কোনো ওয়ার্ক করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার উপলব্ধি থেকে ওই লেখাটি না লিখবেন এবং আপনার উপলব্ধি সেই লেখাগুলোকে স্পর্শ করতে পারবে লেখা দিয়ে পাঠককে আর কি, ঠিক আছে? তো আমার কাছে মনে হয়েছে যে আমার অবজারভেশনটা খুব ভালো। আমি আমার চারপাশের জীবন ও জগৎ, মন ও মানুষ, এগুলোকে আমার ধারণা যে আমি পড়তে পারি, এবং সেটা যে আমি সচেতনভাবে পড়ি তা না, এটা অবচেতনভাবেই পড়ি। তো লেখার ক্ষেত্রে আমি যখন কোনো একটা ক্যারেক্টার তৈরি করি, কোনো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি, কোনো একটা পটভূমিকা তৈরি করি, তখন অবচেতনে আমার মাথার মধ্যে থেকে একটা সিগন্যাল চলে আসে যে তুমি যে এই চরিত্রটা নির্মাণ করছো কিংবা এই সিচুয়েশনটাকে বর্ণনা করছো, তোমার বুঝতে হবে যে এই সিচুয়েশনটা কিংবা এই চরিত্রটা কিংবা এই সারাউন্ডিংস তুমি তোমার রিয়েলিটিতে কীভাবে দেখেছো। এবং ওই যে আমার মস্তিষ্কের একটা পার্টিকুলার অংশ, এটা হয়তো আজকে থেকে 10 বছর আগে কোনো একটা পার্টিকুলার ইভেন্ট দেখেছিল, সে ওইটা ওইখানে করে সংরক্ষণ করে রেখেছিল। এই 10 বছর আগে হয়তো আমি এটার কথা ভুলেও গেছিলাম, কিন্তু ওই মুহূর্তে এটাও ডেলিভারি করে দেয়। এটা একটা অটোমেটিক প্রসেস আমার কাছে মনে হয়েছে। তো আমার মনে হয় যে আমার লেখায় যে রিয়েলিটির ব্যাপারটা আসে, ধরো তুমি যদি সময়কে ধরতে না পারো, ওই সময় মানুষের মনস্তত্ত্ব ধরতে না পারো, তাহলে ওই সময় তোমাকে গ্রহণ করবে না। তো যেহেতু এই সময়ের একটা বড় অংশের পাঠক আমার বই পড়ছেন বছরের পর বছর ধরে, তার মানে আমি এই সময় এবং সময়ের মানুষের মনস্তত্ত্বটা ধরতে পেরেছি। এর মানে হচ্ছে যে আমি এই সময়টার মানুষের মনস্তত্ত্বকে রিড করতে পারি। এটা কি আসলে ভাইয়া মানে ভেবেছেন বলে চলে এসেছে নাকি পর্যবেক্ষণ বা একটু এটা আমার কাছে মনে হয় এটা সহজাত সক্ষমতা। এটা তুমি ধরো মানে ধরো অনেকেই বলেন না যে লেখালেখির কর্মশালা এই সে হ্যান, তো আমার কাছে মনে হয় যে এই লেখালেখির কর্মশালা এগুলো করে বড়জোর তুমি শব্দের ব্যবহার, বাক্যের ব্যবহার এগুলো জানতে পারো। মানে আমি ব্যাপারটাকে এইভাবে বলি যে ধরো তুমি লেখক হতে হলে তোমাকে কি করতে হবে? প্রচুর বই পড়তে হবে, অনেক শত শত হাজার হাজার বই পড়তে হবে। কিন্তু পৃথিবীতে বহু লোক আছে যে হাজার হাজার বই পড়ছে কিন্তু একটা অক্ষরও লিখতে পারে না। তাহলে আসলে কি দাঁড়ালো? যে বই পড়াই লেখক হওয়ার একমাত্র শর্ত না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এটার বাইরে আর একটা শর্ত যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাকে পড়তে হবে, পড়তে পারতে হবে। সেটা হচ্ছে বই যেমন তেমনি জীবনও পাঠ করতে পারতে হবে। যেটা আমি একটু আগে বলছিলাম, শুধু বুকিশ নলেজ দিয়ে তুমি আসলে রিলটিকে রিড করতে পারবে না। এখন প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে বই পড়তে হলে তোমাকে কি দরকার হয়? তোমার ভাষা জ্ঞান দরকার হয়, অক্ষর জ্ঞান দরকার হয়, ব্যাকরণ জ্ঞান দরকার হয়, শব্দ জানতে হয়, অনেক বিচিত্র রকমের সমর্থক শব্দ জানতে হয়, বিপরীত শব্দ জানতে হয়, বাক্য গঠন জানতে হয়। তাহলে জীবন যে তুমি পাঠ করবা, জীবন পাঠ করতে হলেও তো তোমার ভাষা জানতে হবে, ব্যাকরণ জানতে হবে, শব্দ জ্ঞান জানতে হবে, অক্ষর জ্ঞান জানতে হবে। তাহলে বই পড়বার মানে কাগজের বই পড়বার ভাষা, অক্ষর, ব্যাকরণ যদি থাকে, তাহলে জীবনের বই পড়বার ভাষা, অক্ষর, জ্ঞান, ব্যাকরণ, তারপরে হচ্ছে শব্দ, এগুলো কি? সেগুলো হচ্ছে সংবেদনশীলতা, পর্যবেক্ষণ ক্ষমতা, অনুভূতি প্রবণতা। তুমি যদি তোমার এটা হচ্ছে জীবনের বই পাঠ করবার ভাষা, ল্যাঙ্গুয়েজ, ব্যাকরণ, অক্ষর। তো তোমার মধ্যে যদি ওই অনুভূতি প্রবণতা, সংবেদনশীলতা, পর্যবেক্ষণ ক্ষমতা না থাকে, ওটা তো তোমাকে কেউ মানে জোর করে তোমার ভিতরে ইনজেকশন দিয়ে পুশ করতে পারবে না, কোথাও শেখাতেও পারবে না, কোনো কর্মশালা শেখাতেও পারবে না। সো এটা হচ্ছে আমি মনে করি ইনস্টিংক্ট। এইটা নিয়ে যেহেতু কথা বললাম, আমরা একটা সমালোচনা নিয়ে, এই রিলেটেড সমালোচনীয় কথা বলি। সেটা হচ্ছে অনেকেই যে এখন পাঠকের চেয়ে লেখক বেশি, বইমেলায় বই বের করার আগে আসলে আমাকে ফেসবুক সেলিব্রিটি হতে হবে, এরপর বই বের করব, এই যে আলোচনাগুলো, এই আলোচনাও আমার কাছে খুব একটা মানে গুরুত্ব দেওয়ার মতো কিছু মনে হয়। কোনোভাবে কি আপনার মনে হচ্ছে আমরা আসলে বিতর্ক পছন্দ করি, তাই বিতর্ক না, বিতর্ক পছন্দ করার চেয়ে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমরা অন্যের কিছু একটা করছে, এটাকে আমরা আমি না করা পর্যন্ত সেটাকে আমরা ইতিবাচকভাবে নিতে পারি না। হ্যাঁ, কারণ আমি প্রচুর মানুষকে দেখেছি এই ধরনের কথা বলেছে যে ধরো আমি যখন 2012-13 সালে বই লিখি, তখন আমার সঙ্গে প্রচুর ছেলেমেয়েরা বইমেলা যাইতো, ঘোরাঘুরি করতে থাকতো। তারপর দেখি ছেলেদের এদের প্রায় 90% লেখক হয়ে গেছে। আমার কিন্তু এদের কারণে কোনো ধরনের সমস্যা কখনো হয় নাই। আমি মনে করেছি যে ঠিক আছে, লিখেছে তো, বই লেখা তো আর মানে মাদক গ্রহণ করার মতো কোনো ঘটনা না, বা চিন্তাই করার মতো কোনো ঘটনা না। বই লিখছে, একটা ভালো কাজ করছে, সমস্যা তো আমি দেখি নাই। কিন্তু ধরো ওই যে 90 জন, মানে আমার 100 জনের মধ্যে 90 জন লিখছে, তো যখন প্রথম 20 জন লিখছে, তখন বাকি 70 জনের আর ভালো লাগে নাই।
বাবা আমি একটা ইন্টারভিউ করছি, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো এখন ওই যে বাকি যে 70 জন তাদের আর ভাল লাগে নাই যে 20 জন বই বের করে ফেলছে, তখন তারা এই ধরনের কথা বলতো যে লেখকের চেয়ে পাঠকের চেয়ে লেখক বেশি। কয়েক বছর পর যখন তারা বই বের করে ফেলছে তখন আর তারা ওই কথা বলে না। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে বই যদি কেউ প্রকাশ করতে চায় এটা কোনোই সমস্যা না। প্রচুর ছেলেমেয়েরা এরকম বই বের করেছে, আবার তারপর বই বের করা বন্ধও করে দিয়েছে। কারণ আলটিমেটলি বই বের করার যদি একটা শখও হয়, আমি ধরে নিলাম, সেটা তো কোনো খারাপ শখ না, এটা ভালো শখ। মানুষ খারাপ শখ করার জন্য কত কিছু করে, তো বই বের করলে সমস্যা কি? এই জন্য আমার কাছে মনে হয় যে লেখক যদি বাড়ে সেটা আসলে কোনো সংকটের মতো বিষয় আমার কাছে না। যেমন একটা সময় যে আমি দেখছি না যে রকমারিতেই যখন প্রচুর ওই ধরো ক্যারিয়ার রিলেটেড বই, তারপরে হচ্ছে তোমার 30 দিন ইংরেজি শিখুন, তারপরে হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট বই, এগুলো নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে এক সময়, এবং এখনো হয় কিনা আমি জানি না। অনেক ধরনের কথা যে এইগুলার কারণে সাহিত্য নষ্ট হয়ে যাচ্ছে, আমি এটারও পক্ষে না। আমার কাছে মনে হয় যে পৃথিবীব্যাপী হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট, মোটিভেশনাল, ক্যারিয়ার রিলেটেড বই, শিপ খেরারে যে ইউ ক্যান উইন, এই বই বিলিয়ন কপি বিক্রি হয়েছে। তো এই জন্য কি তোমার চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ বন্ধ হয়ে গেছে কেনা মানুষের? বন্ধ হয় না। এটা এখন কেউ বলতে পারবে যে হ্যাঁ এটার কারণে ওই বই বন্ধ হয়ে গেছে। সো এখন এইগুলা হচ্ছে আমার কাছে মনে হয় ওই যে মানে কিছু মানুষ সারাক্ষণ হচ্ছে হাহাকার করতে, হাহুতাশ করতে পছন্দ করে, কারণ তারা কিছু করছে না। আমার কাছে মনে হয় না যে যে কোনো কেউ লেখক যদি লেখে সেটা যদি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য ক্ষতিকর না হয়, এটা আমি কোট করে দিচ্ছি, যে কেউ বই লিখতে পারে, যে কোনো ধরনের বই। আপনার হচ্ছে প্রকাশনা সংস্থা, বাংলাদেশের প্রকাশনা ইন্ডাস্ট্রি নিয়ে কোনো অভিজ্ঞতা কেমন আর কি? সার্বিক মিক্সড অভিজ্ঞতা, মিক্সড। তবে বর্তমানে মানে যেহেতু এখন আমি এক অর্থে উইথিন কোট প্রতিষ্ঠিত লেখক বলে লোকজন আমাকে, সো আমার অভিজ্ঞতা দিয়ে আসলে অন্যদের অভিজ্ঞতাকে জাস্টিফাই করতে যাওয়াটা ডিফিকাল্ট হবে। তবে আমার এই যাত্রাটা মসৃণ ছিল না, আমাকেও আসলে প্রাথমিক দিকে অনেক ধরনের ডিফিকাল্টিস যেগুলো অন্যরা ফেস করে সেটা আমাকেও ফেস করতে হয়েছে। এখানে একটা আমার মনে হয় যে গ্যাপ থেকেই যায় লেখক প্রকাশকের। তবে এখানে সবসময় যে প্রকাশকই যে সবসময় তার দিকেই যে অভিযোগের আঙুল তুলতে হবে ব্যাপারটা এরকমও না। অনেক সময় আমার কাছে মনে হয় যে যারা লিখতে আসেন তারা হয়তো অনেক বড় স্বপ্ন নিয়ে লিখতে আসেন, বা তারা হয়তো বই বিক্রি কীরকম হয় সেটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হয়তো চান না। যেমন আমি একটা কথা বলি তাহলে বোঝা যাবে, যে ধরো তুমি বইমেলায় গেছো একজন লেখক হিসেবে, তুমি ধরো বইমেলায় 6 ঘন্টায় 3টা থেকে 9টা, 6 ঘন্টায় কত মিনিট হয়? 360 মিনিট, 6 6 36, 360 মিনিট তো না 6 ঘন্টায়। আচ্ছা, 360 মিনিট যদি হয়, তুমি যদি প্রতিদিন প্রতি মিনিটে একটা করে বই অটোগ্রাফ দাও, খেয়াল করো, প্রতি মিনিটে তুমি একটু মানে কোনো বিরাম নাই, তাহলে তুমি ধরলাম যে তুমি প্রতিদিন 300 বইতে অটোগ্রাফ দাও, তাহলে 28 দিন বইমেলায় তোমার বই বিক্রি হবে 9000-এরও কম। তুমি যদি প্রতি মিনিটে মানে অলমোস্ট 9000 বা 10000 বই বিক্রি হবে, খেয়াল করো। তাহলে যেই লেখক দেখেন যে আমার বই তো আজকে 5 জন কিনে ফেলছে, ঠিক আছে, তার কাছে মনে হয় 5 জন কিনে ফেলছে, মানে অনেকেই কিনে ফেলছে। সে তো জানে না যে 5 জন প্রতিদিন নাও কিনতে পারে, বা 5 জন কিনে ফেলছে পর তার মনে হচ্ছে অনেকেই কিনেছেন। যেই লেখক প্রতি মিনিটে একটা করে অটোগ্রাফ দিচ্ছেন বা প্রতি মিনিটে 3টা করে অটোগ্রাফ দিচ্ছেন, তারও হয়তো বইমেলা শেষে 20,000 কপি বই বিক্রি হচ্ছে, মানে বইমেলায়, শুধু বইমেলায়। কিন্তু যিনি দেখেন যে আমার 5 জন বই কিনেছেন, কিন্তু তিনি ভাবেন যে 5 জন তো অনেক লেখক, বা 10 জন আসছেন, 10 জন আসলেও তার কাছে অনেক মনে হবে, তার হয়তো প্রতিদিন 10 জন আসলেও বইমেলা শেষে তার 200-250 কপি বই বিক্রি হয়। এখন এই যে 200-250 কপি বই বিক্রি হয়, আমাদের দেশে এটাকেও অনেক ভালো বই বিক্রি হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক প্রকাশনীর কাছেই, মানে আমি যতদূর বুঝি, যে 200-300 কপি বই ছাপানোর যে খরচ, কাগজের যে ঊর্ধ্ব মূল্য, এবং একটা বই বিক্রির টাকা দিয়ে কিন্তু তাদেরকে কি করতে হয়, তোমার সকল কিছু পরিশোধ করতে হয়। তো আলটিমেটলি সেখান থেকে আসলে কত টাকা রয়্যালিটি ওই বই থেকে দেওয়া সম্ভব? যেমন আমি তোমাকে বলি যেটা বাস্তবতা, আমার বই যদি একটা মুদ্রণ 1250 কপি ছাপা হয়, আমি কিন্তু পাই হচ্ছে 1000 কপির রয়্যালিটি। 250 কপি প্রকাশকরা ধরে নেয় যে এটা হচ্ছে ওয়েস্টেজ। খেয়াল করো যে 250 কপি তারা ধরে নেয় ওয়েস্টেজ। এখন যখন আমি প্রথম দিকে লিখতাম, কি হয়েছে মা, খুলে দেন। এখন ধরো
প্রথম দিকে আমার কি হয়েছে, আমার তো 250 বই বিক্রি হলে আমি ভাবছি কি এটার রয়্যালটি কত আসবে না, মানে ধরো। আর এখন কি হয়, এখন আমার প্রতি মুদ্রণে 250 কপি বই হচ্ছে কি হয়, ওয়েস্টেজ ধরা হয়, মানে আমাকে 1250 কপি মুদ্রণ হলে আমাকে 1000 কপি রয়্যালটি দেওয়া হয়। তার মানে পার্থক্যটা বুঝছো, তখন প্রকাশ করে কি হয়, প্রফিট হয়, তাহলে তো 250 কপি থেকে প্রফিট হয়, অন্যান্য প্রফিট হয়, তখন সে কি করে, তখন সে ওই লেখককে আর ঠকানোর চিন্তা করার চেয়ে তার মূল গুরুত্ব থাকে যে তাকে ধরে রাখার চেষ্টা, যে কোনো উপায় হোক ধরে রাখা, সে যাতে অসন্তুষ্ট না হয়। হ্যাঁ, আবার কোনো কোনো প্রকাশকের আসে অভ্যাসই আছে ওরকম হয়তো। তা আমি আসলে কাউকেই অভিযুক্ত করছি না। আমার কাছে মনে হয় যে মাঝখান থেকে আন্ডারস্ট্যান্ডিংটা জরুরি প্রকাশক এবং লেখকের মধ্যে, যাতে লেখক এবং প্রকাশকের মধ্যে ভুল বোঝাবুঝিটা না হয় আর কি, দ্যাটস ইট। আরেকটা শেষ করবো ভাইয়া, অনেক আলাপ করলাম আমরা, সেটা হচ্ছে গিয়ে লেখকদেরকে বরাবরই আমরা হচ্ছে গিয়ে ওই সময়ের, বর্তমান সময়ের যদি বলি আপনি বা আরো যারা আছেন, ওই সময়ের আসলে দর্পণ বলা হয়, এটা আমরা জেনে আসছি। সো আপনার কি মনে হয় এখনকার সময় আপনারা যারা আছেন তারা কি সঠিকভাবে দর্পণ হিসেবে কাজ করছেন সমাজের? আমি জানি না, আমি করছি, এটা আমি জানি, আমি নিশ্চয়ই করছেন, আর অনেকে নিশ্চয়ই করছেন। যেমন আমি বলি, এই গতকালকেও দেখলাম একটা পোস্ট ভাইরাল হয়ে গেছে ইলিয়াস কাঞ্চনের। ইলিয়াস কাঞ্চন শহীদ মিনারে দাঁড়ায় আছে, তার গলায় একটা প্লাকার্ড, হাতে একটা মশাল, এবং সেটার মধ্যে লেখা যে আমি কোহিনূরের পিতা, আমি আমার কন্যা হত্যা ও ধর্ষণের বিচার চাই। আচ্ছা, এই উপন্যাস আমি লিখেছিলাম সম্ভবত 2019 সালে, এবং এটা নিয়ে একটা ওয়েব ফিল্ম হয়েছিল তখন। তো সেখানে আমি দেখিয়েছিলাম যে ধর্ষকরা কেন বিচার পান না। এবং আমি সেই বইতে একটা ইন্টারেস্টিং কথা লিখেছিলাম যেটা খুব গুরুত্বপূর্ণ। আমি লিখেছিলাম যে আমাদের বাস্তবতায় আমরা একটা জিনিস মেনে নেই যে যারা ক্ষমতাবান তারাই অপরাধী হবেন, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং অল্টারনেটিভ থটস আছে আমাদের বাংলাদেশে। সেটা হচ্ছে, আমাদের বাংলাদেশে কোনো একটা অদ্ভুত কারণে শুধু ক্ষমতাবানরাই অপরাধ করেন না, বরং যিনি অপরাধ করেন তিনি ক্ষমতাবান হয়ে ওঠেন। আচ্ছা, ধরো যেই মানুষটার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, নাগরিক কোনোভাবেই সে ক্ষমতাবান নন, গ্রামের এক রিক্সা চালক, তুমি দেখবে তিনি যখন রেপ করেন, কোনো একটা অদ্ভুতভাবে তাকে সেভ করার জন্য সমাজের অন্যান্য সকল স্টেক হোল্ডাররা অ্যাক্টিভ হয়ে ওঠেন। খেয়াল করে দেখেছো এটা, যে অমুক জায়গায় অমুক রিক্সাওয়ালা রেপ করেছে, তাকে 50টা বেতের বাড়ি দেওয়া হয়েছে, বা ওই ধর্ষিতার সাথে বিয়ের ব্যবস্থা করা হয়েছে, বা টাকা দিয়ে 10,000 টাকা আন্ডারস্ট্যান্ডিং করা হয়েছে, বা তাকে ধরা যাচ্ছে না, সে ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। কারণ ওই রিক্সাওয়ালা তো আমাদের প্রচলিত বাস্তবতায়, সামাজিক বাস্তবতায়, অর্থনৈতিক, রাজনৈতিক বাস্তবতায় সে তো পাওয়ারফুল কেউ না। তাহলে সে কিভাবে ধর্ষণটা বা অপরাধটা করার সঙ্গে সঙ্গে এত পাওয়ারফুল হয়ে গেল যে তাকে ধরা ফেলাটা কঠিন হয়ে যাচ্ছে? তাহলে কি আমাদের সোশ্যাল মেকানিজমটা এমনভাবে এস্টাবলিশ, বা আমাদের মনস্তত্ত্ব, যে যিনি অপরাধ করবেন তাকে সেভ করার জন্য আমরা সবাই উঠে পড়ে লাগবো? এবং যখন একটা সমাজে এই ধরনের প্রবণতা কাজ করবে, তখন সেই সমাজে অপরাধ অনেক বেশি প্রশ্রয় পাবে, মানুষ প্ররোচিত হবে অপরাধ করতে। কারণ অপরাধের বিচার না হলে মানুষ কি করবে? প্ররোচিত হবে। সো আমি মরণোত্তম নামে যে উপন্যাসটি লিখেছিলাম 2019 সালে, সেই উপন্যাস নিয়ে এখন দেখছি এইবার এই যে রেপের আন্দোলন নিয়ে নানান ধরনের কথা হচ্ছে, এবং সেটা নিয়ে সেখানে যে আন্দোলন, যে একটা, ওই ভদ্রলোক কেন বলেছেন যে আমি কোহিনূরের পিতা, অ্যাকচুয়ালি সে কোহিনূরের পিতা না, কিন্তু তিনি এটা ফিল করেছেন যে যখন আমার মেয়েকে কেউ ধর্ষণ করবে, তখন তো আমি যদি, এখন অন্য কারো মেয়েকে ধর্ষণ করা হয়েছে, আমি হলাম আমার মেয়েকে তো করা হয়নি, সো আমি সেই প্রতিবাদে সামিল হব না। যদি আমি এটা ভাবি, তাহলে আমার মেয়ের ক্ষেত্রে যখন এই ঘটনাটি ঘটবে বা আমার বোনের ক্ষেত্রে ঘটবে, তখন অন্যরাও তো ঠিক একই ভাবনা ভাববে। এই জন্য উনি বলেছিলেন যে আমি হচ্ছে ওই ধর্ষিতার পিতা, যেই ধর্ষিত হোক আমি হচ্ছি তার পিতা। সো দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু প্রোটেস্ট, টু রেজ মাই ভয়েস। এবং তিনি তখন গিয়ে দাঁড়িয়েছিলেন শহীদ মিনারে, এবং তারপর একটা সময় লক্ষ লক্ষ লোক তার সঙ্গে জমায়েত হয়েছিল, এবং তিনি হুমকি দিয়েছিলেন যে ওটা না হলে সে মশাল দিয়ে নিজে জীবন্ত জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করবেন। এবং একটা সময় কিন্তু তিনি মৃত্যুবরণ করেন, ওই বইতে আছে, জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। কারণ মানুষ প্রথমে জিনিসটাকে আবার সিরিয়াসলি নেয় নাই। ওই টিকটকাররা ভাবছে যে এটা মনে হয় একটা ভালো ভিউ হবে, টেলিভিশন চ্যানেল লাইভ করতেছে, কিন্তু কেউ আসলে ওইটার সিরিয়াসনেসটা বুঝতে পারতেছে না। একটা সময় কিন্তু উনি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটে ওনার, কিন্তু আলটিমেটলি কি হয়, তারপরে মানুষ ফুঁসে ওঠে। ঠিক আছে, তো এখন ধরো এই ঘটনাটা আমি তোমাকে বললাম, তুমি আমার আগুন ডানা মেয়ে পড়বে, তোমার পড়ার পর মনে হবে কি যে এই কন্টেম্পোরারি যে পলিটিক্যাল কনটেক্সট আমি কীভাবে আগে বুঝে ফেললাম, এটা মনে হবে তোমার একদম সোশ্যাল মিরর রিফ্লেকশন। সো আমার কাছে মনে হয় যে
আমি আমার আমার লেখা হচ্ছে এই সময়ের সবচেয়ে ডাইনামিক মিরর রিফ্লেকশন। ভেবেছিলাম আসলে একটা অন্যরকম আড্ডা হবে, হয়তো মজা ফান, কিন্তু আমরা কথা বলতে বলতে আসলে এমন সব কথা বললাম যে কথাগুলো আসলে, যে কথাগুলোর মধ্যে, যে সময়টার মধ্যে আমরা আসলে এখন বাস করছি, আমরা এখন আছি। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে মানে আমি শুধু শুনছিলাম কথাগুলো, কারণ এই কথাগুলোর সাথে কোনো না কোনোভাবে একজন পাঠক হিসেবে, একজন এই সমাজের মানুষ হিসেবে আমি রিলেটেড। সো আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের এই একদম আড্ডা বলা যায়, কিংবা জীবন ঘনিষ্ঠ এই আলোচনাটাও। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ ভাইয়া, যদি কিছু বলেন। থ্যাংক ইউ। আমার কাছে মনে হচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবেই হোক মানুষকে বই পড়তে হবে। বই মানুষকে তার দেখার দৃষ্টিভঙ্গিকে বদলায়, তার বলার পরিমিতি বোধ তৈরি করে, কখন বলতে হবে কখন বলতে হবে না, কখন গর্জে উঠতে হবে, কখন পরিমিতি বোধ থাকতে হবে। তো এসব নানা কারণে আমার কাছে মনে হয় যে বই পড়ার কোনো বিকল্প নেই। এবং সবসময় আমরা একটা ভুল ফিলসফি কিংবা ভুল স্ট্র্যাটেজি কিংবা ভুল লক্ষ্যের কথা বলি, সেটা হচ্ছে যে আমরা সমাজ বদলে দেব, আমরা রাজনৈতিকভাবে অনেক ধরনের পরিবর্তনের কথা সারাক্ষণ বলতে থাকি, নতুন নানান ধরনের বন্দোবস্তের কথা বলি। এইসব কিছুই না আসলে সম্ভব হবে না যদি না একটা জাতি তাদের ভেতরে সুবোধ ধারণ করে। তারা যদি নিজেদের মধ্যে বোধ ধারণ করে, তারা যতক্ষণ না পর্যন্ত সত্যিকারের শিক্ষায় শিক্ষিত না হবে, তাদের মধ্যে উপলব্ধি তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এটি কোনোভাবেই সম্ভব না। আপনি হয়তো একটা সুন্দর পোশাক কাউকে পরাতে পারবেন, পরিয়ে তাকে দর্শনধারী করতে পারবেন, কিন্তু তার ভেতরে আসলে কি আছে সেটা নির্ধারণ করবে তিনি কতটুকু পড়াশোনা করেছেন, তিনি কতটুকু সমাজ এবং বাস্তবতা, মানুষের মন, মানুষ এবং নিজেকে উপলব্ধি করতে পেরেছেন, অন্যের প্রতি সংবেদনশীল হয়েছেন, অন্যের ভাবনা মতের প্রতি হচ্ছে সহিষ্ণু হয়ে উঠেছেন। যদি এই ভাবনাগুলো তার ভেতরে না তৈরি হয়, এবং সেগুলো কখনোই তৈরি হবে না পরিবার এবং শিক্ষা ছাড়া। সো সেজন্য বই পড়াটা খুবই জরুরি। এবং আমি মনে করি যে প্রত্যেকটা পরিবার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশন। সো একজন মা যদি তার সন্তানকে যথাযথ শিক্ষা দিতে পারেন, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে সেই ঘরই হয়ে উঠবে পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষালয়, বিদ্যালয়। এবং যখন প্রত্যেকটা ঘর এরকম সুন্দর বিদ্যালয় হয়ে উঠবে, তখন আর এত কিছু করতে হবে না সামগ্রিক পরিবর্তনের জন্য, সেটা এমনি হয়ে যাবে। অভিভাবকদের শুধু এটুকু অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদের, সে ছেলে হোক আর মেয়ে হোক, তারা যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে, তারা যেন অন্যের মতের প্রতি সহিষ্ণু থাকে, এবং তারা যেন আক্রমণাত্মক না হয়, তাদের ভিতরে যেন সুবোধ তৈরি হয়। একবার যদি তাদের মধ্যে সুবোধ তৈরি হয়, তাহলে এই বাংলাদেশ কিংবা এই পৃথিবীকে আসলে আবারযোগ্য করে তোলার জন্য অন্য কোনো কিছুই আমাদের দরকার নাই। সো আমার অনুরোধ থাকবে যে আমাদের প্রত্যেকটি ঘর যেন একটা সুবোধ তৈরির বিদ্যালয় হয়।